নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই। বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি। ২০ দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা। সমন্বয় সভা শেষে ফখরুল। ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মহাসড়কে 3 হুইলার চলাচলে সরকারি নিষেধাজ্ঞা মানছেন না কেউই। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকের ভিন্ন ভিন্ন অজুহাত। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি জাফর সাদিক। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পৌর নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই। সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় নির্ধারণ নিয়ে শনিবার সকাল 11টায় নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পুলিশের মহাপরিদর্শক উপস্থিত ছিলেন। এছাড়া র্যাব, বিজিবি, আনসার ও বিডিপি সহ বিভিন্ন বাহিনীর মহাপরিচালক এবং নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপাররাও যোগ দেন। বৈঠক শেষে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার জানান, পৌর নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এখন পর্যন্ত সেনাবাহিনী রাখার মতন কোনো পরিস্থিতি নাই। তারা বিজিবি, র্যাব ওনারা বলেছেন তাদের পর্যাপ্ত ফোর্স আছে, তারা সেগুলি মোতায়েন করবেন এবং সিচুয়েশন তাদের কন্ট্রোলে আছে। এটার এখন পর্যন্ত আশঙ্কাজনক কিছু নাই, কোনো প্রয়োজন নেই। তবে প্রার্থীদের কারো বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি। সবাইকেই আমরা নির্দেশনা দিয়েছি, বিশেষ করে রিটার্নিং অফিসারদেরকে, যে কোনো অভিযোগ যার কাছ থেকেই আসুক না কেন সেই অভিযোগের ওনারা তদন্ত করবেন এবং দেখবেন যদি কোনো সত্যতা থাকে অ্যাকশন নেবেন। আমরাও পরিস্থিতি খেয়াল রাখছি, প্রতিদিনই আমরা এই রিপোর্ট নিব এবং ব্যবস্থা নিব। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান কাজী রকিবউদ্দিন আহমদ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনের জয় নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজ এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জেলা প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার হোমনা পৌরসভায় উৎসব মুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। কাঙ্ক্ষিত জয়ের আশায় প্রার্থী সমর্থকরা ছুটছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত। প্রতীক, লিফলেট, পোস্টারে বিলি হচ্ছে প্রার্থীদের অঙ্গীকারনামা। যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং হবে সুষ্ঠু নির্বাচন, তাহলে আমি 100% আশাবাদী যে আমি বিজয় হব ইনশাল্লাহ। জনগণের জন্য আপনার পৌরসভার যে সমস্ত সেবা দেওয়ার প্রয়োজন সব সেবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এদিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় 4 জন দলীয় ও 5 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট মেয়র প্রার্থী 9 জন, যাদেরকে নির্বাচিত করবেন 24,281 জন ভোটার। এমন একটা মেয়র প্রার্থী হোক আমাদের ফুলবাড়ির জন্য, রাস্তাঘাট গরিব দুঃখীর পাশে থাকবে এবং মাদক সমাজ মুক্ত করবে। ফুলবাড়িতে আমরা সৎ, যোগ্য, ভালো প্রার্থী দেখি আমরা তাকে বাসি ভোট দিয়ে দিই। নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় নির্বাচনকে সামনে রেখে সাজ রব বিরাজ করছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জোট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। দলীয় স্বতন্ত্র প্রত্যেক প্রার্থী ভোটারদের দিচ্ছেন উন্নয়নের আশ্বাস। আমি দুর্গাপুরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং বিদ্যুতায়ন ইনশাআল্লাহ আমি করব। এছাড়া হবিগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ সহ বিভিন্ন জেলায় প্রতিদিনের মতো আজও প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। পৌর নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। গুলশানে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ ঠেকাতে কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পৌরসভা নির্বাচনে গণসংযোগে 20 দলের অবস্থান পরিষ্কার করতে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জোটের মহাসচিব পর্যায়ের এ বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে জামায়াতে ইসলামী ছাড়া জোটের প্রায় সবগুলো শরিক দলের মহাসচিবরা যোগ দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনে জোটভুক্ত দলের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। আগামী 30 তারিখের যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে 20 দলের পক্ষ থেকে সর্বাত্মক 20 দলের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সমর্থন দেওয়া হবে। এই কয়েকদিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীদের পক্ষে আমরা নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করব। জোটের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের বিরোধী দলের প্রার্থীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এমনও প্রার্থী আছেন যিনি গ্রেফতার আতঙ্কে, গ্রেফতারের ভয়ে তিনি নিজেও নির্বাচন পরিচালনা করতে পারছেন না। এছাড়া এই নির্বাচনে সরকারের প্রভাব বিস্তার রোধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন, তার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং সরকার যেন এর মধ্যে কোনো হস্তক্ষেপ না করে সেটাও আমরা দাবি জানাচ্ছি। যেসব পৌর এলাকায় জামায়াত ও বিএনপি উভয় দলের প্রার্থী রয়েছে, স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ওইসব এলাকায় প্রচার কৌশল ঠিক করা হবে বলেও জানান মির্জা ফখরুল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনকে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে 10 দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। বিএনপির আর কিছু পুঁজি আছে বলে আমরা দেখি না। 8 সিটি কর্পোরেশনে যখন ইলেকশন হয়েছে তখন তারা জিতে গিয়েও বিকেলবেলাও নালিশ দিচ্ছে যে ইলেকশন সরকারি দল নির্বাচনে হস্তক্ষেপ করছে। এসব তাদের পুরনো। পরিবর্তনশীল বিশ্বে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক বেসামরিক সব কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা প্রকাশ করেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শরিক থাকবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সের ওয়্যার কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ ও বেসামরিক প্রশাসনের মোট 51 কর্মকর্তা সফলতার সঙ্গে শেষ করলেন ন্যাশনাল ডিফেন্স কোর্স 2015। একই সঙ্গে যুক্তরাজ্য, ভারত, চীন সহ বন্ধুপ্রতিম 12 দেশের আরও 25 সামরিক কর্মকর্তাও শেষ করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সম্মানজনক এই কোর্স। এছাড়া সেনাবাহিনীর 28 জন, নৌবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর 4 কর্মকর্তা অংশগ্রহণ করেন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2015-তে। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব কোর্সে সুযোগ হয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একসঙ্গে প্রশিক্ষণ নেয়ার। তাই ভবিষ্যতে নিরাপত্তার যে কোনো চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি। সাম্প্রতিককালে আমরা যেটা অনুধাবন করছি, যেমন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নানা ধরনের ঘটনা মাথা চাড়া দিয়ে উঠছে। যে প্রশিক্ষণ আপনারা পেয়েছেন আপনাদের স্ব স্ব কর্মক্ষেত্রে, এগুলি সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা সক্ষম হবেন বলে আমি আশা করি। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত দেশ। আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আমরা এটাই চাই যে এই অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় তারা শরিক থাকবেন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। ভাষণে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নে পরনির্ভরশীলতা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
আজকে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল কর্মযজ্ঞ করতে পারি, সেখানে আমাদের সশস্ত্র বাহিনী অবদান রাখছে। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা যে আমরা করতে পেরেছি। বাংলাদেশের বাজেটের 90% উন্নয়ন প্রকল্প এখন আমাদের স্ব অর্থায়নে হচ্ছে, অর্থাৎ আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আত্মমর্যাদা নিয়ে আমরা চলতে চাই। মধ্যম আয়ের দেশে আমরা প্রথম সোপানে পা রেখেছি, আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের জ্ঞান জনগণের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে উন্নত দেশের অনেক। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। সাভারে তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, মা ও শিশু সহ আহত 4। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানায়, বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্যকে অপসারণের দাবিতে দুপুরে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগের একাংশ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিকেল 4টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। টেন্ডারকে কেন্দ্র করে বিশেষ করে এখানে ছাত্রলীগের বিভিন্ন পক্ষ বিপক্ষ রয়েছে, তো সেটারই ধারাবাহিকতায় আর ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজকে সকালে ছাত্রলীগের 2টি পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই পর্যায়ে পুলিশ উভয় পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মহাসড়কে সিএনজি অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি সহ বিভিন্ন ধরনের 3 হুইলার চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না চালক ও মালিকরা। এতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন, অল্প দূরত্বে মহাসড়কে বাসে উঠতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে এই যানবাহনগুলোতে যাতায়াত করছেন তারা। আর চালকদের দাবি, পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই চালাচ্ছেন এই পরিবহন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চালক যাত্রী সবাই ঝুঁকির কথা জানেন, তারপরও জীবনের ঝুঁকি নিয়েই যশোর থেকে ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইল মহাসড়কে প্রতিদিন রিকশা, অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি সহ বিভিন্ন ধরনের 3 হুইলারে করে চলাচল করছেন যাত্রী ও চালকরা। অল্প পথে আমাদের বাসে নেন, যদি আমাদের বাসে নিত তাহলে আমাদের এত জানের রিস্ক নিয়ে যাওয়া আসা করা লাগবে না। ঝুঁকি তো আছে, বাল বাচ্চা আছে, তাদের খাওয়াইতে হবে। লোন নিয়ে গাড়ি কিনছি, এ লোন তো শোধ করতেই হবে। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে গেলে হাইওয়ে রোড থেকে ওদের অপসারণ করার বিকল্প নেই। সিরাজগঞ্জে ঢাকা পাবনা ও ঢাকা বগুড়া মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে রিকশা ও অটোরিকশা সহ নিষিদ্ধ 3 হুইলার। এতে ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে হতাহতের ঘটনা। গত 5 মাসে জেলায় 14টি সড়ক দুর্ঘটনায় 63 জন নিহত হয়েছেন, যার মধ্যে সিএনজি অটোরিকশার 3 চালক সহ নিহত হয়েছেন 17 জন। ভ্রাম্যমাণ করে করে সাজা হচ্ছে, তার কেস হচ্ছে, জরিমানা দিচ্ছে। এখন আস্তে আস্তে হয়তো ইনশাআল্লাহ কমে আসবে। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তায় চলাচল করছে ফিটনেসবিহীন ও নিষিদ্ধ 3 হুইলার। চলতি বছরের জুন থেকে গত 6 মাসে প্রায় 150 সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় 35 জন নিহত এবং আহত হয়েছেন 2 শতাধিক। এছাড়া রাজশাহী, ঢাকা ও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রতিদিন 4 শতাধিক নসিমন, করিমন, রিকশা ও অটোরিকশা চলাচল করে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সাভারে একটি তৈরি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক ও তার শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন। সকালে আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে RN নামের কারখানাটিতে বয়লার বিস্ফোরণ হয়। এতে ভবনটি 3য় তলার দক্ষিণ পাশের দেয়াল ধসে পাশের একটি টিন শেড বাড়ির ওপর পড়ে। এই ঘটনায় কারখানার শ্রমিক ও এক শিশুসহ 4 জন আহত হলে তাদেরকে আশুলিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজিয়া বেগম ও তার সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ফরিদপুরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন।
পুলিশ ও স্থানীয়রা জানান সকাল 11টার দিকে চুয়াডাঙ্গা রিলাক্সের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। বাসটি ঢাকা খুলনা মহাসড়কের শিবরামপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাস্তার দুপাশে কয়েকশো যানবাহন আটকা পড়ে। ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একই দাবিতে আগামী 27 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। এই দাবি বাস্তবায়িত না হলে আগামী বছরের শুরু থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমিতির সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা আরও বলেন, আগামী জানুয়ারিতে যখন সব সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন বেতন স্কেলের সুবিধা ভোগ করবেন, তখন বেসরকারি শিক্ষকেরা এই সুবিধার বাইরে থাকবেন। শিক্ষার ক্ষেত্রে এমন বৈষম্য দূরীকরণে জাতীয় শিক্ষানীতি 2010-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি করেন তারা। পাশাপাশি বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষকদেরও এমপিওভুক্তিতে আনার আহ্বান জানানো হয়। 5 লক্ষের মতো শিক্ষক এমপিওভুক্ত আছে, এটা সরকার এমপিওভুক্ত করেছে। আমরা চাই আমাদের শিক্ষকদেরকে, এমপিওভুক্ত শিক্ষকদেরকে পে স্কেলের অন্তর্ভুক্ত করা হোক। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে যেদিনকে দেওয়া হবে সেই দিন থেকেই। 31শে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া পূরণ করা না হয়, তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। বাংলার সময় আরো থাকছে। সেচ কাজে জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প। আমদানি নির্ভরতা কমিয়ে যন্ত্রপাতি দেশে উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞদের। হবিগঞ্জের নিম্নাঞ্চলে আবাদযোগ্য উচ্চ ফলনশীল আমন ধানের উদ্ভাবন করেছে নাগুরা ধান গবেষণা ইনস্টিটিউট। একদল বিজ্ঞানীর দীর্ঘ 7 বছরের গবেষণায় উদ্ভাবিত হয় জলি নামের এই ধানটি। হবিগঞ্জ কেন্দ্রের বৈজ্ঞানিকরা জানান, বছরের অধিকাংশ সময় হাওর অঞ্চলের প্রায় 1.5 মিলিয়ন হেক্টর জমি পানিতে তলিয়ে থাকে। এ অবস্থায় প্রচলিত জাতের ধান চাষ দিনকে দিন অলাভজনক হয়ে উঠছে। এ সমস্যা সমাধানেই 1.7 মিটার উচ্চতার বিশেষ জাতের এই ধানের চারা উদ্ভাবন করলেন গবেষকরা। অপেক্ষাকৃত লম্বা জাতের এই ধানের চারা ফলনের পর বাতাসে হেলে পড়ে না। একই সঙ্গে একর প্রতি 40 থেকে 50 মণ ধান উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেচ মৌসুমে কম খরচে খেতে পানি দেওয়ার ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প প্রকল্প, যা কৃষি অর্থনীতিতে খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। সরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইডকল বলছে, 2018 সালের মধ্যে দেশের প্রায় 100% ডিজেল চালিত পাম্পগুলোকে সৌর প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা, পরিবেশ বান্ধব এই প্রকল্পের বাস্তবায়ন হলে কমবে আমদানি নির্ভরতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সোলার সরঞ্জামাদি দেশে উৎপাদন করতে না পারলে এই প্রকল্পের সুফল পাবেন না কৃষক। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশে ডিজেলের ঘাটতি কিংবা বিদ্যুৎ সংকটে প্রায় প্রত্যেক বছরই বিঘ্নিত হয় সেচ কার্যক্রম, ব্যাহত হয় উৎপাদন লক্ষ্যমাত্রা। সেচ সমস্যা দূর করতে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকল এরই মধ্যে দেশব্যাপী ফসলি জমিতে স্থাপন করেছে প্রায় 200-রও বেশি সোলার পাম্প। এমনই একটি প্রকল্প চলছে ঢাকার ধামরাই এলাকার এই মাঠে, যেখানে 7.5 কিলোওয়াটের 2টি পাম্প দিয়ে সেচ কার্যক্রম চলছে প্রায় 100 বিঘা জমিতে। ডিজেল বা বিদ্যুতের চেয়ে এতে খরচ কম বলে আশার আলো দেখছেন চাষিরাও। তেল কিনে এনে তো পানি তোলা লাগবে, ওটাই সমস্যা, এটার কোনো সমস্যা নাই। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা পানি কোনোদিন পাইতেছি আর কি। প্রতি ডিসিমেলে ধরেন 60 টাকা কম লাগতেছে। এই বছর যদি এই মেশিনটা করি তাহলে আমাকে খরচ কম হবে। কৃষকের উৎসাহকে পুঁজি করে ইডকলের আশা, 2018 সালের মধ্যে ডিজেল চালিত পাম্পগুলোকে প্রায় পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব। সবার ভিতরে একটা আনন্দের জোয়ার বইতেছে, সেই জন্য তারা চাচ্ছে একক উদ্যোগে সোলার পাম্প দেওয়া যায় কিনা। 1550টা সিস্টেম করতে সমর্থ হব 2018 সালের মধ্যে। 200 পাম্প অপারেশনে আছে, এগুলো কিন্তু পানি সরবরাহ করছে। অন্যদিকে এমন প্রকল্পে জ্বালানিতে আমদানি নির্ভরতা কমে আসার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ মন্ত্রণালয়। বাংলাদেশে 13 লক্ষের উপরে ডিজেল চালিত ইরিগেশন পাম্প আছে। এই সমস্ত পাম্পগুলিতে যদি আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি, তাহলে একদিকে আমাদের ডিজেল সাশ্রয় হবে, অন্যদিকে এটা পরিবেশের জন্য অনেক ভালো।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা মত দিচ্ছেন এই প্রকল্পের সফলতা ধরে রাখতে হলে সৌর পাম্পের সরঞ্জামাদি আমদানি নয়, উৎপাদন করতে হবে দেশেই। এগুলি ইম্পোর্ট নির্ভর, মানে বিদেশ থেকে নিয়ে এসে এখানে বসাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই দেশীয় প্রযুক্তিগুলিকেই প্রমোট করতে হবে এবং ছোট ছোট আকারের যদি আমরা ইরিগেশন সিস্টেম তৈরি করতে পারি তাহলে এবং এগুলি দিয়ে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া যাবে। সেচ মৌসুমে ফসল উৎপাদনে ডিজেল পাম্পের জায়গায় সোলার পাম্প স্থাপন করা গেলে বছরে প্রায় 10 লাখ টন জ্বালানি তেল সাশ্রয় করা সম্ভব। কোনো জীবাশ্ম জ্বালানি নয়, বরং প্রকৃতির উদার হাতে বিলিয়ে দেয়া সূর্যের আলোই এমন সোলার পাম্পগুলোর মূল চালনা শক্তি। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের প্রতিটি ফসলি জমিতে এমন পাম্প স্থাপন করা হলে প্রতি বছর বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয় হবে প্রায় 2000 মেগাওয়াট। দেবাশিস রায়, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। চিকিৎসক নেই, ওষুধ নেই, হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে অসুস্থ মানুষ, দেখা পাওয়া যায় না সেবিকারও। সেবা না পেয়ে মৃত্যুর অভিযোগও অনেক সরকারি হাসপাতালের বিরুদ্ধে করা হয়। এমন বাস্তবতার মাঝেও স্বাস্থ্য সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঝিনাইদহ সদর হাসপাতাল। 5S কাইজেন পদ্ধতি অবলম্বন করে আমূল বদলে গেছে হাসপাতালের চিকিৎসা সেবা সহ অন্যান্য কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঝিনাইদহ সদর হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়বে চিকিৎসা সেবার দিক নির্দেশনামূলক লেখা। তাই চিকিৎসা নিতে আসা মানুষকে কোনো তথ্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না। সমস্যা খুঁজে চিহ্নিত করা এবং সমাধান করা। জাপানি কাইজেন, 5S ও টিকিউম পদ্ধতির সমন্বয় বদলে দিয়েছে এই হাসপাতালের সার্বিক চিত্র। উন্নত স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক ধাপ হিসেবে 2011 সাল থেকে এই কার্যক্রম শুরু হয় এখানে। সেবার গুণগত মান বেড়েছে এবং মানুষ এখন হাসপাতালের প্রতি আন্তরিক হয়েছে, অনেক সংখ্যাগত দিকটা বাড়ছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কাইজেন প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে কমিউনিটি সাপোর্ট সিস্টেম তৈরি হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, এ কাজের শুরুতে চ্যালেঞ্জ ছিল, কিন্তু কাইজেন, 5S ও টিকিউম পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার পর সব কাজ সম্ভব হচ্ছে। 5S কাইজেন মিন হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। প্রথমে এসে একটা পরিচ্ছন্ন পরিবেশে আমরা থাকতে পারি, আমরা আমাদের শান্ত মাথায় প্রত্যেকটা ডিসিশন নিতে পারি এবং ওভারঅল আমাদের রোগীর স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারি। এ পদ্ধতির কারণে দ্রুত সময়ে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পাওয়া সহজ হচ্ছে, আর চিকিৎসা নিতে আসা রোগীরাও এমন পরিবর্তনে সঠিক সেবা পাচ্ছেন। লেভেল অনুযায়ী আমরা ওষুধগুলো তাড়াতাড়ি স্টোরে এসে পেয়ে যাচ্ছি। আগে যেরকম এলোমেলো রাখতাম, খুঁজে পাইতাম না। পরিষ্কার পরিচ্ছন্নতা আগে ছিল না, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। ট্রিটমেন্টটা তো অনেক ভালো, পরিবেশ দেখে রোগী সুস্থ হয়। দূর দূরান্ত থেকে আমরা ক্লিনিকে না যেয়ে সদরেই আসি। কাইজেন, 5S ও টিকিউম পদ্ধতির ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ঝিনাইদহের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের অর্থায়নে হাসপাতালে 56 জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। শীত ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের জনজীবন। সারাদিন কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি এ জেলায়। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবেলায় চেষ্টা করছেন অনেকে, আবার কেউ কেউ কম দামে ফুটপাত থেকে শীতের বস্ত্র কিনে গায়ে জড়াচ্ছেন। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এবার অতিথি পাখি নিয়ে একটি বিশেষ রিপোর্ট। সময়টা এখন পৌষ, গ্রাম আর নগর জুড়ে জেঁকে বসেছে শীত। আর তাই তো প্রতি বছরের মতো এবারও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিড় করেছে শীতের দেশ থেকে আসা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। আর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন ক্যাম্পাসের ছোট বড় সব লেকের ধারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই এই অতিথি পাখি রক্ষা করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য। প্রিন্স আরিফিনের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। ঝিলের জলে লাল শাপলা আর সাথে দেশ বিদেশের নাম না জানা হাজারো পাখির কলকাকলি। অতিথিকে বরণ করে নিতেই যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতি বছর প্রাকৃতিকভাবে সেজে ওঠে এমন অপরূপ সাজে। আমরা এই সময়টাই দেখতে পারি একটু ভিন্ন ধরনের পাখি। এখানে পাখি দেখতে আমার খুব ভালো লাগে, পাখি দেখছি, ঘুরে বেড়াচ্ছি। সারা দেশে যখন অনেক দেশি প্রজাতির পাখি বিলুপ্তির পথে, ঠিক তখন তাদের অনায়াসেই দেখা মেলে পাখিদের অভয়ারণ্য আবাসিক বিদ্যাপীঠে। তবে এই পাখিদের আতিথেয়তায় অতিথিপরায়ণ বাঙালির প্রস্তুতি বা কতটুকু? আমাদের ওদের প্রোটেক্ট করা উচিত যাতে ওরা কোনো প্রবলেম ফেস না করে। আমাদের আচরণ এমনভাবে পরিবর্তন করা যেন আরো পাখিরা আসে। ওরা তো একটা বেটার পরিবেশের জন্যই আসে এখানে।
1986 সালে পাখি আসা শুরু হলেও 1988 সালের পর থেকে মূলত তাদের আনাগোনা বাড়তে থাকে এই সবুজ ক্যাম্পাসে। এখানে ছোট বড় প্রায় 17টি জলাশয় থাকলেও হাতে গোনা 2-3টি জলাশয়ে পাখিরা তাদের আবাস গড়ে তোলে। অনেক দর্শনার্থী আসেন যারা অনেক কাছে থেকে ছবি তুলতে চান। লেকের আশপাশে যে কাঁটাতালি বেড়ায় এগুলো মেরামত করে দেওয়া দরকার। তারা একটা নির্দিষ্ট পরিমাণের জলজ উদ্ভিদ খেয়ে থাকে এবং এটা কিন্তু একটা ব্যালান্সিং এর জন্য দরকার এবং একই সাথে তারা যে বিষ্ঠাটা ত্যাগ করে পানিতেই এবং এতে কিন্তু পানির প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। এই পর্যন্ত 194 প্রজাতির অতিথি পাখির দেখা মিলেছে এই ক্যাম্পাসে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই পাখি মেলার আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রাণ বাঁচানোর তাগিদে সুদূর উত্তর থেকে ছুটে আসা এই অতিথি পাখির কলকাকুলি জানান দিচ্ছে সুস্থ ও নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকে প্রাণ। তবে বিশ্বায়ন আর নগরায়নের এই যুগে ক্রমেই সংকুচিত হয়ে আসছে প্রাণ ও প্রকৃতির নিবাস। এই প্রেক্ষাপটে প্রাণীবিদরা বলছেন শুধু অতিথি পাখির নিবাসী নয়, স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। তোহাকান তামিম, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক শেষে বললেন সিইসি। 20 দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা। সমন্বয় সভা শেষে ফখরুল। ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 7। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মহাসড়কে 3 হুইলার চলাচলে সরকারের নিষেধাজ্ঞা মানছেন না কেউই। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকের ভিন্ন ভিন্ন অজুহাত। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।